ট্রাম্প আরোপিত বিশ্বব্যাপী পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে বলা হয় যে আইনের আওতায় বিশ্বব্যাপী শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, তা তাকে সেই ক্ষমতা দেয়নি। এদিকে শুল্ক হার অবৈধ ঘোষণার পর নতুন করে সব দেশের উপর 10% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, গেল এপ্রিল মাসে বিশ্বের প্রায় প্রতিটি দেশের পণ্যের উপর 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যা কমাতে বিভিন্ন দেশ চুক্তিও শুরু করে। যে তালিকায় রয়েছে বাংলাদেশও। তবে এই রায়ের ফলে যুক্তরাষ্ট্র যাদের কাছ থেকে বিপুল শুল্ক আদায় করেছে তা ফেরত দেওয়ার পথ খুলবে। দর্শক, এই বিষয়ে আলোচনায় যেতে চাই। আমাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন গবেষণা সংস্থা সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। যুক্ত হব তার সাথে। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 বিজনেসে। প্রতিবেদনটি নিশ্চয়ই আপনি দেখেছেন যে এই সিদ্ধান্তের প্রেক্ষাপটটা কি এবং বিশ্ব বাণিজ্যের জন্য আসলে কতটা স্বস্তির হলো আপনার কি মনে হচ্ছে? আরোপ করা হয়েছিল এবং যেটার প্রেক্ষিতে এটা কমানোর জন্য বিভিন্ন দেশ আলাপ আলোচনা শুরু করেছিল, বাংলাদেশও তার মধ্যে ছিল। তো সেইটার যে বাধ্যবাধকতা সেটা কিন্তু চলে গেল। যেটা নাকি আগে ছিল যে বিভিন্ন দেশের উপরে বিভিন্ন মাত্রায়, বাংলাদেশের উপরে 37% করা হয়েছিল, আমরা সেটাকে কমানোর জন্য আলাপ আলোচনা শুরু করেছিলাম এবং অনেক কিছু ছাড় আমরা দিয়েছিলাম, অনেক শর্তে আমরা সম্মত হয়েছিলাম। সেটার বাধ্যবাধকতা কিন্তু এখন আর থাকলো না। এখন যদি যেটা ইমার্জেন্সি অ্যাক্টের আন্ডারে যেটা তিনি করেছিলেন 1977-এ, সেটা যদি ভ্যালিড না থাকে তাহলে তার হাতে অস্ত্র আছে এবং সেই অস্ত্র তিনি ইমিডিয়েটলি কিন্তু প্রয়োগও করেছেন। সেটা হলো যে তার যে 232 যে ট্রেড ল এর যেটা আছে সেটা তিনি প্রয়োগ করে 10% করেছেন। এখন সবার উপরে 10% যখন আরোপ করা হয়েছে তখন কিন্তু আমার আর ওই যে আগে যে অসুবিধাটা যেটা আমার হওয়ার কথা ছিল যে আমার যদি 37 থাকে, অন্য দেশের যদি 20 থাকে, তাহলে আমার একটা প্রতিকূলে চলে যাবে, সেই আশঙ্কা কিন্তু থাকলো না। এখন কিন্তু সবার উপরেই সমানভাবে এটা থাকলো। সুতরাং আমাদের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান, এখানে একটি বিষয় যে ট্রাম্প আবারও এর রায়ের পর 10% পাল্টা শুল্ক কিন্তু বসালেন এবং এটা কিভাবে কাজ করবে বলে মনে হয়? এর ফলে কি হিসাব নিকাশ আসলে কিভাবে করবেন মার্কিন সরকার? হিসাব নিকাশ তো অনেক চেঞ্জ হয়ে গেল। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপট বলি তাহলে এটা যদি সবার উপরেই 10% পড়ে, হ্যাঁ, এটার জন্য কিন্তু প্রতিযোগিতার দিক থেকে এখানে কোনো পার্থক্য থাকলো না। কারণ যার আগে 15% পড়তো তার 25 পড়বে, যার আগে যে পণ্যের উপরে যেটা পড়তো তার থেকে 10% বেশি হবে। সুতরাং প্রতিযোগিতার যে সিনারিও সেখানে কিন্তু বড় পরিবর্তন কিন্তু হচ্ছে না। এখন যদি তিনি আবার আলাপ আলোচনা শুরু করেন যে আমি তোমার উপরে 10 দিব আর অন্যের উপরে 0 দিব, তখন একটা আলাপ আলোচনার প্রয়োজন পড়তে পারে। মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ তো পাল্টা শুল্ক থেকে রেহাই পেতে বেশ আলোচিত একটা চুক্তি করে ফেলেছে, তাহলে এইটার ভবিষ্যৎ কি হবে এবং তড়িঘড়ি করে এই চুক্তি করার যুক্তি ছিল কিনা? না, কোনো যুক্তি ছিল না। নির্বাচনের 3 দিন আগে এই চুক্তি স্বাক্ষরের কোনো প্রয়োজনই ছিল না, কারণ এই চুক্তি বাস্তবায়ন করতে হবে হলো নতুন সরকারকে। ইনফ্যাক্ট এই চুক্তিটা রেটিফাই করতে হবে। নোটিফিকেশন দেওয়ার পরে 60 দিনের 2 মাসের একটা সময় আছে। আমার মনে হয় যে এখন এটা পুনর্বিবেচনা তো অবশ্যই করতে হবে। এই তড়িঘড়ি করে যে এটা যে করা যে ঠিক হয় নাই, এখন কিন্তু সেটা কিন্তু আমরা প্রমাণ পেলাম হাতে নাতে। সুতরাং এখন আমাদের আলোচনা আবার উন্মুক্ত করতে হবে এবং নতুন পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের যেসব আমরা শর্তাবলীতে সম্মত হয়েছিলাম সেগুলো রিভিজিট করা দরকার বলে আমার মনে হয়। ছোট্ট একটা অন্য বিষয়ে প্রশ্ন করতে চাই। এলডিসি উত্তরণের সময় পেছাতে আবেদন করেছে বাংলাদেশ, এটাকে কিভাবে দেখেন আপনি? সরকার যে খুবই দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে চিঠিটা সিডিপিতে পাঠিয়েছেন, এটা খুব আমার মনে হয় যে ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। সিডিপির মিটিং নেক্সট উইকে, সুতরাং ওই মিটিংটা ধরা যাবে। এখানে আমাদেরকে এরপরে কিন্তু অনেক কাজ করতে হবে, কারণ সিডিপি পরে ইকোসকে যাবে, তারপরে মেইন ডিসিশনটা হবে কিন্তু ইউএন জেনারেল অ্যাসেম্বলির সাধারণ পরিষদের যে মিটিং সেখানে, সেটা সেপ্টেম্বরে। তো ওখানেই কিন্তু আসল সিদ্ধান্তটা হবে।
কারণ এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল কিন্তু জেনারেল অ্যাসেম্বলিতে, তারাই এটাকে আবার পিছাতে পারেন। সুতরাং এখানে একটা ডিপ্লোম্যাটিক একটা বড় ধরনের একটা আমাদের এফোর্ট দিতে হবে। আর হলো যে আমরা যেটা বলেছি যে এখানে একটা ক্রাইসিস, এটাকেও আমাদেরকে প্রমাণ করতে হবে যে কি কি কারণে আমরা এটা পিছাচ্ছি। আমার মনে হয় না ক্যাটাগরি দিয়ে আমরা এটাকে আমরা প্রমাণ করতে পারবো। 3 ক্যাটাগরিতেই বাংলাদেশ ভালো অবস্থানে আছে। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আলোচনায় ছিলেন গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। আলাদা টেন্ডার হলেও 9টি সেতুর 4টি এককভাবে পেয়েছে ঠিকাদার হাসান এন্টারপ্রাইজ, আরও 3টির কাজ যৌথভাবে পেয়েছে হামিম ইন্টারন্যাশনালের সঙ্গে। আবারও সেতুগুলোর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে ইচ্ছে মতো। এছাড়া 3টি নির্মাণ চুক্তি করা হয়েছে অস্বাভাবিক ব্যয় বাড়িয়ে। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে গ্রামীণ 9 সেতু নির্মাণ প্রকল্পে ধরা পড়েছে এমন চিত্র। পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন সরকারি অর্থ লোপাটে এমন আয়োজন করা হয়েছে। ইমদাদ হোসেনের রিপোর্ট। নদীর উপরে অর্ধনির্মিত সেতু, নেই কোনো শ্রমিক, বন্ধ কাজ। পাশেই নৌকায় নদী পাড়ি দিচ্ছে ছোট্ট শিশুরা। অথচ সময় মতো এই সেতু নির্মাণ করা গেলে দুর্ভোগ লাঘব হতো গ্রামবাসীর। ব্রাহ্মণবাড়িয়ার হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলার গ্রামীণ যোগাযোগ সহজ করতে 2019 সালে 9টি সেতু নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার, যার কাজ শেষ হওয়ার কথা 2022 সালেই। কিন্তু এখনো দুর্ভোগ নিত্যসঙ্গী এলাকাবাসীর। 3-4 বছর ধরে কাজ করতেছে, কিছুদিন আগে কিছু করছে, এখন আর কাজের কোনো খবর নাই। আমরা বাচ্চা নিয়ে বাইরে তো সমস্যা, অনেক সমস্যা। নিজের কাজ ধরার কালিমে মনে হয় অনেক গোড়া এরা মনে হয় কথা থাকে 120 বস্তা এখানে এরা মাইরা দেখেছে, মাইরা দিয়া ব্রিজের কাজটা আমরা দুর্বলতা করতেছে। প্রকল্পটির এমন বেহাল দশার পেছনে রয়েছে স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তর ও ঠিকাদারদের যোগসাজশ। পরিকল্পনা মন্ত্রণালয়ের IMEDর প্রতিবেদন বলছে 9 সেতুর 4টির কাজ এককভাবে পেয়েছে ঠিকাদার হাসান এন্টারপ্রাইজ। হামিম ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে পেয়েছে আরও 3টির। কাজ করতে গিয়ে পদে পদে অনিয়ম করেছে এই 2 কোম্পানি, আর তাতে সম্পৃক্ত প্রকৌশলীরা। এখন আমরা ইলেকট্রনিক্যালি করছি, ইজিপিতে করছি যে দরপত্রটা, সেটাতেও দেখা যাচ্ছে যে একই দরপত্রদাতা বা একই কন্ট্রাক্টর সবগুলো প্যাকেজ পেয়েছে। তার মানে এখানে কোনো ম্যানিপুলেশন হয়েছে। ম্যানিপুলেশনটা হতে পারে ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়ার মধ্যে, ম্যানিপুলেশন হতে পারে মূল্যায়নের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো দেখতে হবে এবং এটা আমার মনে হচ্ছে যে এখানে কিছু ইরেগুলারিটিস আছে। প্রকল্প পরিকল্পনা বা ডিপিপিতে সেতুগুলোর দৈর্ঘ্য ধরা হয় 50 থেকে 80 মিটার, কিন্তু সরকার অনুমোদিত নকশার তোয়াক্কা না করে দৈর্ঘ্য বাড়ানো হয় 279 মিটার পর্যন্ত। IMEDর প্রতিবেদন বলছে প্রতিটি সেতুতে ডিপিপিতে অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে। তা সত্ত্বেও 3টি সেতুর ব্যয় বাড়ানো হয়েছে 25 কোটি টাকা। এই 3টির কাজ যৌথভাবে পেয়েছে হাসান ও হামিম। কস্ট এস্টিমেট যেটা করা হয়েছে প্রত্যেকটা প্যাকেজের জন্য তার চেয়ে অনেক বেশি এসছে। একটা হলো যে 11 কোটি ছিল 25 কোটি, 10 কোটি ছিল 15 কোটি, 11 কোটি ছিল 17 কোটি। সুতরাং এটা এই যে দরপত্রের মূল্য এতটা বৃদ্ধি পেয়েছে, তার অর্থ হলো তারা বাস্তবসম্মত দাপ্তরিক প্রাক্কলিত মূল্য তৈরি করেনি। তার মানে এখানে ঠিক মতো অফিসিয়াল কস্ট এস্টিমেট করে নাই বলেই কিন্তু অনেক বেশি এসছে। 120 কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ এরই মধ্যে বেড়েছে 3 বছর। এখন আরও 1 বছর বাড়ানোর তোড়জোড় চলছে। যদিও মোট কাজে 36 ভাগই বাকি। সেতু নির্মাণে অনিয়ম সরকারি প্রতিবেদনে উঠে এলেও দায় অস্বীকার করছেন নির্বাহী প্রকৌশলী। এ বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর এটা টেন্ডার যথাযথ নিয়মে কাজগুলা, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ কাজগুলা ঠিকাদারকে দেওয়া হয়েছে। এখানে সেক্ষেত্রে হয়তো বিভিন্ন প্রেক্ষাপট সিচুয়েশন কারণে হয়তো ডিপিপি বাইরে টাকা বেশি লাগতে পারে, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে IMED। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।
আবারও বাড়ল স্বর্ণের দাম। 2 দিনের ব্যবধানে ভরিতে ৩,266 টাকা বেড়ে আজ থেকে 22 ক্যারেট বিক্রি হচ্ছে 2,58,824 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কিছুটা বাড়ায় এর সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,47,102 টাকা, আর 18 ক্যারেটের দাম 2,11,760 টাকা। এদিন সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম 4,082 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। দর্শক, রমজানে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জানবো। এবার আমাদের সাথে সরাসরি সহকর্মী আমাদের যুক্ত হচ্ছেন মেজবা হাসান। মেজবা, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন একটু জানতে চাই। লেনি আছে ফলের বাজারে। আসলে রমজানের শুরুতে নিত্যপণ্যের যে কাঁচা পণ্যের দাম তো বেড়েছে, সেটি ফলের ক্ষেত্রেও কিন্তু অনেকটা দাম বেড়ে গেছে। আমরা আজকে ফলের দোকানগুলো ঘুরেছি, রাজধানীর কয়েকটা বাজার ঘুরেছি, সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্রায় প্রতিটি ফলে প্রায় 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। যদি আপেলের কথা বলে থাকি, তাহলে আপেল যেটি ছিল মান ভেদে কিন্তু 300 থেকে 350 বা 360 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু এখন 400 থেকে 420 টাকা বিক্রি হচ্ছে। কমলার ক্ষেত্রেও আমরা দেখেছি একই 400 থেকে 450 টাকা পর্যন্ত কমলা প্রতি কেজি বিক্রি হচ্ছে। মালটার দাম ছিল 300 থেকে 320 টাকা, সেটি কিন্তু 350 থেকে 360-70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবকিছু মিলে ফলের বাজারটা কিন্তু অনেক অস্থির। যেহেতু লেবুর বাজারে আমরা দেখেছি লেবুর কিন্তু হালি ছাড়িয়েছে কোনো কোনো ক্ষেত্রে 150 টাকা পর্যন্ত। সেক্ষেত্রে শরবতের বিকল্প হিসাবে অনেক ক্ষেত্রে যে বেল মানুষ বেছে নিয়ে থাকে, কিন্তু এক পিস বেল কিনতে গেলেও সেখানে কিন্তু 100 থেকে 200 টাকা মান ভেদে কিন্তু সেটা কিনতে হচ্ছে। সবকিছু ফলের বাজারে তো অস্থিরতা, এছাড়া যে কাঁচা বাজার সেটিও কিন্তু অস্থিরতা রয়েছে। আমরা দেখছিলাম যে বাজারগুলো ঘুরে, যেটা লেবুর বাজার যেটা বলছিলাম, সেই সাথে বেগুনের দাম কিন্তু বেড়ে গিয়েছে প্রায় 40 থেকে 50 টাকা, যেটি 50 থেকে 60 টাকা বিক্রি হতো এখন 120 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু বাজারে বিক্রি হচ্ছে অন্য অন্য সবজির দামও কিন্তু 10 থেকে বাড়তি। সবকিছু মিলে যে ভোক্তাদের সাথে আমরা কথা বলছিলাম যে রমজানে যে নিত্যপণ্যের দাম যে একটি কম থাকে, সেই রমজানে কিন্তু বাংলাদেশের চিত্রটা কিন্তু অন্যরকম হয়ে যায়, এবং রমজানের শুরু থেকেই কিন্তু এই বাড়তি দাম হঠাৎ করে দামটা বেড়ে যায়। আমরা বেশ কিছু আমদানিকারকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে আমদানি কিন্তু পণ্যের কিন্তু দাম বাড়েনি, যেটি বেড়েছে এই মধ্যস্বত্ব ভোগী যে খুচরা বিক্রেতা পর্যন্ত। মেজবা হাসান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার পরিস্থিতি জানছিলাম বাইতুল মোকাররমের, সেখান থেকে আমাদের সহকর্মী মেজবা হাসান যুক্ত ছিলেন। দেশ জুড়ে দারুণ চাহিদা নেত্রকোনার চাপা শুটকির। বংশ পরম্পরায় শুটকি তৈরি ঐতিহ্য ধরে রেখেছে হাওড় পাড়ের জেলে পরিবারগুলো, কিন্তু প্রতি বছর হাওড়ে দেশি মাছ কমে যাওয়ায় ভাটা পড়েছে উৎপাদনে। যদিও মাছের উৎপাদন বাড়াতে পদক্ষেপ নেওয়ার কথা জানান মৎস্য কর্মকর্তা। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তর পূর্বাঞ্চলের হাওড় অধ্যুষিত জেলা নেত্রকোনা। রোদে শুকানো পুঁটি মাছ দিয়ে তৈরি এখানকার চাপা শুটকির সুখ্যাতি ছড়িয়েছে দেশব্যাপী। স্বাদে গুণে অনন্য হওয়ায় এর চাহিদাও রয়েছে বেশ। সাম্প্রতিক বছরগুলোতে হাওরের পানি কমায় পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত দেশীয় মাছ, আর তাতেই ভাটা পড়েছে শুটকির উৎপাদনে। ফলে দাম বাড়ছে সুস্বাদু এই খাবারের। কাঁচা পুঁটি কিরম লাগে 300 টাকা কেজি, আর আগে কাঁচা পুঁটি কিনতাম আমরা 100 টিয়া, 120 টিয়া, 80 টিয়া এভাবে। পুঁটি মাছের চাপা এটা আমাদের পোষায় না, অর্ধেক কমে গেছে পুঁটি মাছ। এখন তো যে রাস্তাঘাটের যোগাযোগ সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। বংশ পরম্পরায় এই পেশার সাথে জড়িত এই অঞ্চলের হাজারো মানুষ। জেলার সবগুলো জেলে পল্লীর প্রায় প্রতিটি পরিবার এই পেশায় নিয়োজিত। মাছের সংকটে ঝুঁকিতে পড়েছে তাদের জীবিকা। অভিযোগ করেন, অবৈধ জাল ও কীটনাশক ব্যবহারে দিন দিন কমছে মাছের উৎপাদন। আগে তো মানে দূর থেকে মাছ আইতো, না এখন আমরা মনগঞ্জ থেকে আনানো লাগে, খরচও বেশি, সব দিক দিয়ে আমরা বেশি। যেহেতু তাদের এই খরচ এবং এই পেশাটা তাদের করেই যেতে হবে, সেক্ষেত্রে আমরা মনে করছি যে সরকার যদি তাদেরকে একটু সহযোগিতা করে। অবৈধ জাল ও বিষ প্রয়োগের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। এছাড়া মৎস্য আইন বাস্তবায়নের মাধ্যমে হাওরে মাছের উৎপাদন বাড়ানোর কথাও বলেন তিনি। জলাশয়গুলো প্রাকৃতিক কারণে ভরাট হয়ে যাওয়ার কারণে অনেক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অনেক সময় কিছু অসাধু মৎস্যজীবীদের মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ জাল বা মাছ ধরার যন্ত্রপাতি ব্যবহার কারণে আসলে অনেক জায়গায় মাছের উৎপাদন কমে যাচ্ছে। তো যার কারণে
প্রয়োজনীয় পরিমাণ পুঁটি মাছ অনেক সময় শুটকির জন্য পাওয়া যায় না, সেটা একটা বিষয় আছে। আমরা চেষ্টা করছি হাওর অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য। গেল অর্থ বছরে জেলায় উৎপাদন হয় ৩৯৫ মেট্রিক টন শুটকি, যার বাজার মূল্য ২৭ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, ৭১। শাটডাউনের কারণে বছরের চতুর্থ প্রান্তিকে মাত্র ১.৪% হারে বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি, যা প্রত্যাশার চেয়েও অনেক কম। অথচ এই প্রান্তিকে তা হওয়ার পূর্বাভাস ছিল ৩.৩%। গত বছরের শাটডাউনের কারণে সরকারি ব্যয় 16.৫% কমেছে, যা ১৯৭২ সালের পর সর্বনিম্ন। ৪৩ দিনের অচলাবস্থার কারণে মোট দেশজ উৎপাদনের উপর চাপ পড়েছে। ফলে ডিসেম্বরে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে 2.৯% পৌঁছেছে, যা জানুয়ারিতে আরও বৃদ্ধি পেতে পারে। মূল্যস্ফীতি বৃদ্ধির জন্য ট্রাম্পের আমদানি শুল্ক অনেকটা দায়ী বলে মনে করেন অর্থনীতিবিদরা। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল।